হ্যালো বন্ধুরা, তাহলে আমরা চলে এসেছি পরবর্তী ভিডিও নিয়ে। তো আগের ভিডিওগুলিতে আমরা গোলক অর্থাৎ এই স্ফিয়ার সম্বন্ধে বিভিন্ন সূত্রগুলো জানা এবং সেই সূত্রগুলো কিভাবে এসেছে সেগুলো ডিটেলস আলোচনা করা হয়েছে এবং সেই রিলেটেড কিছু প্রবলেম অর্থাৎ আমাদের কোশ্চেন থেকে 12 এর সব অঙ্কগুলো করা হয়ে গেছে। তো আজকে আমরা তার এমসিকিউ এবং শূন্যস্থান যেগুলো আছে সেগুলো আমরা খুব ভালো করে সলভ করব। ভিডিওটি তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো আজকে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তাহলে আমরা এবার কোষে দেখি 12 এর 15 নম্বর অঙ্ক থেকে সলভ করা শুরু করব। আচ্ছা, 15 নম্বর অঙ্কে এখানে প্রথমে কি বলেছে যে এর 1 নাম্বার 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলকের আয়তন কত। আচ্ছা, এর ব্যাসার্ধ বলে দেওয়া আছে 2r, তাহলে আয়তনের ফর্মুলা কি হবে? এটা এর 1 নাম্বার। তাহলে কি হচ্ছে আয়তনের ফর্মুলা? আমরা জানি যে 4/3 পাই ব্যাসার্ধের কিউব হয়, অর্থাৎ এখানে ব্যাসার্ধ দেওয়া আছে 2r তার কিউব। তাহলে কি হয়ে যাবে? এখানে হচ্ছে 4/3 পাই 2 এর কিউব কত হয় 8, আর এখানে r কিউব। তাহলে এখানে কি হচ্ছে 3 8 24 সরি 4 8 32 বাই 3 পাই r কিউব। তাহলে এখানে আমাদের কোন অ্যানসারটা হচ্ছে? এখানে আমাদের এ নাম্বার অপশনটা হচ্ছে। তাহলে 1 নাম্বার হয়ে গেল। এবার আমরা চলে আসি 2 নম্বরে। 2 নম্বরে বলেছে যে দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত দেওয়া আছে 1:8। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? আচ্ছা, তাহলে ধরে নিলাম যে দুটো নিরেট গোলকের আয়তন দেওয়া আছে 1:8। ধরে নিলাম যে একটার ব্যাসার্ধ r1 আর একটার ব্যাসার্ধ r2। তাহলে এবার আমরা তাহলে অনুপাতটা লিখতে পারি যে 4/3 পাই r1 কিউব একটা, আর একটা হচ্ছে 4/3 পাই r2 কিউব। তো দুটোর অনুপাত দেওয়া আছে 1:8। তাহলে এখানে লিখতে পারবো 1/8। তাহলে 4/3 পাই এটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে r1/r2 যেহেতু দুটোর মাথায় কিউব আছে তাহলে একবারে এটার কিউব লিখতে পারি 1/8। ঠিক আছে, তাহলে r1/r2 কত হবে? তাহলে 1/2 হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে দুটো ব্যাসার্ধের অনুপাত r1/r2 হচ্ছে কত? 1:2। এটাকে এইভাবে লিখতে পারি r2/2। আচ্ছা, এটা লিখলাম। এইবার বলছে তাদের তাহলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি হচ্ছে? এটা 4πr²। তাহলে 4πr1², এটা প্রথমটা, 4πr2² এটা দ্বিতীয়টা। তাহলে এখানে কি হচ্ছে 4π ক্যান্সেল হয়ে গেল। তাহলে r1/r2 তার হোল স্কয়ার একবার লিখতে পারি। তাহলে r1/r2 মানে কি? হাফ। এটাকেও তোমরা লিখতে পারো, এটাকেও লিখতে পারো। তো এখানে এটা লিখতে সুবিধা হচ্ছে। তাহলে এটা স্কয়ার লিখে হচ্ছে 1/2² কত? 1/4। তাহলে আমাদের অ্যানসারটা কত হবে? 1:4 হবে। তাহলে এখানে কত নাম্বার অপশন? এটা অনুপাত আকারে লিখলে হবে 1:4। তাহলে আমাদের অপশন হচ্ছে বি নাম্বার। এবার তাহলে 3 নম্বরে বলেছে যে 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত। তাহলে কি বলেছে? অর্ধগোলকটা নিরেট, অর্থাৎ এই বক্রতল থাকবে আর এই উপরে সমতলটাও থাকছে। তাহলে সেক্ষেত্রে আমরা জানতাম যে নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত? এই যে 3πr², তাই তো? 3πr², এটা হচ্ছে আমাদের 3 নাম্বার। তাহলে এখানে আমাদের ব্যাসার্ধ বলে দেওয়া হচ্ছে 7। তাহলে আমরা বের করতে পারবো। তাহলে 3π, আচ্ছা পাই দিয়ে লেখা আছে। আচ্ছা, পাইটা পাই লেখা আছে। তাহলে r হচ্ছে কত? 7²। তাহলে 7 7 49, আর 49 × 3 হচ্ছে 147। তাহলে 147 পাই কি হচ্ছে? সেমি স্কয়ার, কেননা rটা হচ্ছে 7 সেন্টিমিটার। তাহলে 3 নাম্বারটা হয়ে গেল। এবার 4 নাম্বার অঙ্কে আসি। 4 নাম্বার অঙ্কে বলেছে যে দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে 16:9। তাহলে আয়তনের অনুপাত কত হবে? তাহলে দুটি নিরেট গোলকের বক্রতল, তাহলে দুটোর ব্যাসার্ধ আলাদা হবে। তাহলে ধরে নিলাম একটা r1 আর একটা হচ্ছে r2। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত তাহলে কি হচ্ছে? বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কি হচ্ছে? এটাই হচ্ছে আমাদের নিরেট গোলকের বক্রতল। তাহলে 4πr1² বাই লিখতে পারি 4πr2²। অনুপাত দেওয়া আছে কত? 16:9, মানে 16/9। তাহলে 4π ক্যান্সেল হয়ে গেল। তাহলে r1/r2 এটা স্কয়ার, আর এটা হচ্ছে লিখতে পারি এইভাবেও করতে পারি যে 4/3 তার স্কয়ার। তাহলে r1/r2 কত হবে? আমাদের 4/3 হবে। আচ্ছা, এইভাবে রাখলাম। এইবার বলছে তাদের আয়তনের অনুপাত তাহলে কত হবে? তাহলে আয়তনের ফর্মুলা তো আমরা জানি যে 4/3 পাই r1 কিউব বাই 4/3 পাই
r2 তার কিউব। তাহলে কি হচ্ছে, এটা এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এটাকে একবারে লিখতে পারি r1/r2 তার হোল কিউব। তাহলে r1/r2 মানে কত বের করলাম 4/3, তাহলে এটা কিউব। তাহলে এটা হয়ে যাচ্ছে 64 আর নিচে 27। তাহলে এটার অনুপাত আমাদের কত দাঁড়াচ্ছে 64:27। তাহলে এটা হচ্ছে এই নাম্বার, এটা ভগ্নাংশে আছে তখন অনুপাত আকারে লিখলে ওটা হবে। তাহলে এবার আছে আমাদের 5 নাম্বার। তাহলে এখানে তোমাদের কোথাও বুঝতে অসুবিধা নেই, খুব সোজা অঙ্ক, নিমিষে হয়ে যাবে। আচ্ছা 5 নাম্বারটা বলেছে একটি নিরেট গোলকে বক্রতলের ক্ষেত্রফল 3 গুণ আয়তনের সাংখ্যমানের সমান, 3 গুণ আয়তনের সাংখ্যমানের সমান, তাহলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা r ধরে নিলাম। এবার বলেছে নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি 4πr²। তাহলে 4πr², এটা কিসের সমান হচ্ছে 3 গুণ আয়তনের সাংখ্যমানের সমান। তাহলে 3 গুণ ইনটু আয়তনের ফর্মুলা কি হয় 4/3πr³। আচ্ছা তাহলে এটা এটা ক্যান্সেল হয়ে গেল 3 3, তাহলে পাই পাই এদিকে ক্যান্সেল হয়ে গেল, এদিকে 4 4 ক্যান্সেল হয়ে গেল। তাহলে এদিক থেকে আমরা যদি r² টাকে ওইদিকে নিয়ে যাই তাহলে r³ - r² = 0। তাহলে এখান থেকে কি কমন যাচ্ছে r² r - 1 = 0। যেহেতু হচ্ছে কি নিরেট গোলকটার একটা ব্যাসার্ধ থাকবে, তার মানে কি r অলওয়েজ নট ইকুয়াল টু 0, কখনো 0 হতে পারবে না। তাহলে কি হচ্ছে, তাহলে এই r, তাহলে r নট ইকুয়াল টু 0 মানে আমরা বলতে পারি r² নট ইকুয়াল টু 0, তার মানে r - 1 ইকুয়াল টু 0। তাহলে r - 1 ইকুয়াল টু 0 হলে কত হবে r ইকুয়াল টু 1। তাহলে আমাদের এখানে উত্তর কত হবে 1 একক, অর্থাৎ এ নাম্বার অপশন। তাহলে এখানে তোমাদের কোথাও বুঝতে অসুবিধা নেই। এইবার বি নাম্বার বলেছে যে নিচের বিবৃতিগুলো সত্য না মিথ্যা লিখি। 1 নাম্বার, তো একটি নিরেট গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। তাহলে এই স্টেটমেন্টটা ট্রু না ফলস সেটা আমাদের যাচাই করতে হবে। তাহলে দেখে নিই। তাহলে প্রথমে বলেছে যে ব্যাসার্ধ দ্বিগুণ করলে, আচ্ছা প্রথমে ধরলাম r1 r ছিল ব্যাসার্ধ, এবার দ্বিতীয়তে কি বলেছে যে ব্যাসার্ধ দ্বিগুণ করা হলো অর্থাৎ 2r হলো। তাহলে r1 ইকুয়াল টু যখন r ছিল তখন সেটার আয়তন কত হবে? তাহলে সেক্ষেত্রে আয়তনের ফর্মুলা, আমাদের আয়তনের ফর্মুলা জানি যে 4/3r1³, r1 মানে r, তো একবারে লিখে দিলাম। তো প্রথম ক্ষেত্রে এটা হচ্ছে আয়তন। এবার দ্বিতীয় ক্ষেত্রে এবার যখন ব্যাসার্ধ দ্বিগুণ করা হলো সেক্ষেত্রে আয়তন কত হয় দেখে নিই। তাহলে 4/3πr2³। তাহলে r2 এর জায়গায় আমরা কি লিখতে পারি 2r তার হোল কিউব। তাহলে 4/3π, তাহলে 2 এর কিউব কত হয় 8r³। তাহলে এখানে আমরা তাহলে কি লিখতে পারি যে 8 × 4/3πr³। আচ্ছা এর আয়তনটাকে যদি আমরা নাম দিই v1 আর এর আয়তনটাকে যদি নাম দিই v2, তাহলে কি দাঁড়াচ্ছে যে v2 = 8 × 4/3πr³। আর এটা মানে কি, এটা মানে v1, তাহলে 8 × v1, তাহলে কি দাঁড়াচ্ছে যে আগের আয়তনের 8 গুণ দাঁড়াচ্ছে। কিন্তু এখানে কত বলেছে, এখানে বলেছে আয়তন দ্বিগুণ হবে, সুতরাং এই স্টেটমেন্টটা আমাদের কি হবে ফলস দাঁড়াবে। তাহলে এবার আমরা চলে যাই, তাহলে এখানে কোথাও বুঝতে অসুবিধা নেই। এবার চলে যাচ্ছি আমরা 2 নাম্বার, তাহলে মুছে দিচ্ছি। আচ্ছা 2 নাম্বার বলেছে যে দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, বলেছে অর্ধগোলক, কিন্তু দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 4:9, তাহলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত? তাহলে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বলেছে, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হয়? তাহলে বক্রতলের ক্ষেত্রফল অর্ধগোলকের ক্ষেত্রে আমরা জানি যে 2πr²। তাহলে অনুপাত বলেছে, তাহলে দুটি অর্ধগোলক, তাহলে একটা যদি r1 হয় ব্যাসার্ধে, আর যদি r2 হয়, তো একবারে লিখে দিচ্ছি 2πr1²/2πr2² = কত বলেছে 4:9, মানে 4/9। তাহলে 2π 2π ক্যান্সেল হয়ে গেল, তাহলে r1²/r2² = 4/9। তাহলে এটাকে লিখতে পারি r1/r2 তার হোল স্কয়ার ইকুয়াল টু, এটা লিখতে পারি 2/3 তার হোল স্কয়ার। তাহলে r1/r2 ইকুয়াল টু লিখতে পারি 2/3। তাহলে এটা অনুপাত আকারে যদি লিখি r1:r2 সমান কত হচ্ছে 2:3। তাহলে এখানে আছে দেখো স্টেটমেন্টটা বলে দেওয়া আছে যে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত হবে 2:3, সুতরাং এই স্টেটমেন্টটা আমাদের ট্রু হবে। তাহলে এখানে বোঝা গেল সবকিছু। তাহলে আমরা সি নাম্বারে চলে আসি। এখানে বলেছে শূন্যস্থান পূরণ করি। 1 নাম্বার বলেছে যে একতল বিশিষ্ট ঘনবস্তুর নাম কি? তাহলে একতল বিশিষ্ট ঘনবস্তু কি হবে? গোলক হবে। গোলকের একটাই তল, আর সেটা হচ্ছে কি বক্রতল। এটা যেহেতু 2D, এটা বৃত্ত হয়ে যাচ্ছে, তো গোলক তোমরা হচ্ছে বল,
বা ক্রিকেট বল, ফুটবল, যে কোনো, ওটার কি হচ্ছে একটাই তল হয়। তাহলে এক তল বিশিষ্ট ঘনবস্তুর নাম কি হবে? গোলক। এবার 2 নাম্বার কি বলেছে যে একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা কত। তাহলে একটা নিরেট অর্ধগোলক যদি হয়, তাহলে এইটা যদি একটা নিরেট অর্ধগোলক হয়, তার মানে নিরেট মানে কি, এই জায়গাটা পূর্ণ থাকবে, কোনো ফাঁপা অংশ থাকবে না। তাহলে কি থাকবে, এই অংশটা কি থাকবে, প্লেন থাকবে, এই উপরের অংশটা প্লেন সারফেস থাকবে। তাহলে সেটাই হচ্ছে কি আমাদের সমতল। তাহলে সমতল হচ্ছে কয়টা? একটা। তাহলে এটা হচ্ছে সমতল আর এটা তো বক্রতল, কিন্তু আমাদের জিজ্ঞাসা করেছে যে সমতল কয়টি হবে, তাহলে সমতল হবে একটি। এইবার 3 নাম্বার বলেছে যে একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেছে 2r একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে। তাহলে একটা নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? 3 পাই r স্কয়ার, অর্থাৎ ব্যাসার্ধ স্কয়ার। কিন্তু এখানে ব্যাসার্ধ কত বলেছে? 2r। তাহলে এখানে 2r তার স্কয়ার হবে। এটা হচ্ছে 3 নাম্বার সি এর। তাহলে মানে 3 পাই, তাহলে এখানে কি হচ্ছে 2 2 4 r স্কয়ার, তাহলে 3 4 12, তাহলে 12 পাই r স্কয়ার। তাহলে এখানে পাই r স্কয়ার দেওয়া আছে, তাহলে শূন্যস্থানে কি হবে? শূন্যস্থানে তাহলে 12 হবে। এইবার 16 অঙ্ক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এখানকার প্রত্যেকটা অঙ্কই খুব ইম্পর্টেন্ট, তোমরা খুব ভালো করে দেখবে। 1 নাম্বার বলেছে একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্র তলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, তাহলে অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। তাহলে 16 1 নাম্বার, তাহলে নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ আমরা r ধরে নিলাম। আচ্ছা, r ধরে নিলাম। এবার নিরেট অর্ধগোলকের আয়তনের ফর্মুলা কত হবে? আমরা জানি 2/3 পাই r কিউব। এবার এটা কিসের সঙ্গে সমান বলেছে? সমগ্র তলের ক্ষেত্রফলের। তাহলে নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? 3 পাই r স্কয়ার। তাহলে এখান থেকে আমাদের r এর মান বের করতে হবে। তাহলে পাই পাই ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি করতে হবে? r স্কয়ারটাকে এই দিকে নিয়ে আসলাম। তাহলে 2/3 r কিউব মাইনাস 3r স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে r স্কয়ার যদি আমরা ধরে কমন নিয়ে নিই, তাহলে কি হচ্ছে 2/3r মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে r কি হচ্ছে? ব্যাসার্ধ অলওয়েজ নট ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে কি হচ্ছে এই টার্মটা ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ 2/3r মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে? 2/3 ইকুয়াল টু r মানে 3, তাহলে r ইকুয়াল টু এদিকে 3 থেকে 9/2, অর্থাৎ 4.5 এত একক। তাহলে সেই নিরেট অর্ধগোলকটার ব্যাসার্ধ কত হবে? 4.5 একক। এবার 2 নাম্বার বলেছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। তাহলে এখানে কিসের সাথে কিসের কম্পেয়ার করব? একটা নিরেট গোলক আর একটা হচ্ছে চোঙ। নিরেট গোলক আর নিরেট চোঙের মধ্যে কম্পেয়ার করব। সেখানে বলেছে যে দুটোরই বক্রতলের ক্ষেত্রফল সমান। এবার চোঙটার উচ্চতা আর ব্যাসের দৈর্ঘ্য উভয়ই হচ্ছে 12 সেমি। তাহলে চোঙটার উচ্চতাটা বলে দেওয়া আছে কত? 12 সেন্টিমিটার। আচ্ছা আচ্ছা, আমি এখানে লিখে দিচ্ছি উচ্চতাও 12 সেন্টিমিটার, আর এখানে বলেছে যে তার ব্যাস ওটাও হচ্ছে 12 সেন্টিমিটার। ব্যাস অর্থাৎ যদি এর ব্যাসার্ধ যদি আমরা r ধরে নিই, তাহলে ব্যাস হয়ে যাচ্ছে কত? 2r, সেটা 12 সেন্টিমিটার। তাহলে এটা যদি একবারে লিখি h ইকুয়াল টু 2r ইকুয়াল টু 12 লিখতে পারি। তাহলে এটা হয়ে গেল আমাদের চোঙের ক্ষেত্রে। তাহলে বলেছে যে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। তাহলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি আমরা ধরে নিলাম r ড্যাশ, তাহলে গোলকটার ব্যাসার্ধের দৈর্ঘ্য ধরে নিলাম r ড্যাশ। তাহলে আমরা এবার কিসের মাধ্যমে সম্পর্ক বের করব? এটার বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত সমান বলে দেওয়া আছে। তাহলে একটা গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হয়? বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি 4 পাই r স্কয়ার। তাহলে এখানে r হচ্ছে কত? r ড্যাশ। তাহলে 4 পাই r ড্যাশ তার স্কয়ার। এটা ইকুয়াল টু কিসের সমান হবে? চোঙের বক্রতলের ক্ষেত্রফল। অর্থাৎ এখানে বলেছে চোঙের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে চোঙের বক্রতলের সূত্র কি? 2 পাই r ইনটু h, তাই না? তাহলে এটা হলো। তাহলে এখানে একটু ভালো করে লিখলে কি হবে? এখানে 4 পাই r ড্যাশ স্কয়ার রাখলাম, তাহলে এখানে পাই রাখলাম, আর এই 2টাকে 2r লিখলাম, এইভাবে লিখতেই পারি, ইনটু h। তাহলে এরকম লিখলাম। তাহলে এখানে পাই পাই ক্যান্সেল হলো, তাহলে এখানে 4 পাই r ড্যাশ তার স্কয়ার। আর 2r মানে কি? 2r মানে একটু আগে দেখলাম 12, আবার h মানে কত? 12, কারণ দুটোই হচ্ছে ব্যাস আর উচ্চতাটা সমান ছিল। তাহলে 12 ইনটু 12। তাহলে এখান থেকে আমরা r ড্যাশ স্কয়ার ইকুয়াল টু কি লিখতে পারি? 12 ইনটু 12 বাই কত হচ্ছে? 4, অর্থাৎ তাহলে এখানে লিখতে পারি 12 স্কয়ার বাই 4 মানে কত? 2 স্কয়ার। তাহলে r ড্যাশ স্কয়ার ইকুয়াল টু এই জায়গাটা লিখতে পারি 12 বাই 2 তার স্কয়ার, 2 দিয়ে
6, তার মানে কি হচ্ছে এখানে 6 স্কয়ার, তাহলে r ড্যাশ সমান সমান কত হচ্ছে 6। অর্থাৎ আমাদের অ্যানসারটা কত হলো, গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, তাহলে 6 কত হবে, এত সেন্টিমিটার হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যানসার। আচ্ছা, এবার তাহলে 3 নম্বর অঙ্ক। একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান বলে দিয়েছে। তাহলে অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত হবে? তাহলে একটা হচ্ছে কি নিরেট অর্ধগোলক, নিরেট অর্ধগোলক তার মানে কি থাকবে, এই স্থানটা ফাঁপা থাকবে না, অর্থাৎ পূরণ থাকবে। আর একটা বলেছে যে নিরেট গোলক, তাহলে ধরে নিলাম যে এর ব্যাসার্ধ r1 আর এর ব্যাসার্ধ ধরে নিলাম r2। তাহলে কি হবে, এখানে কি বলেছে যে অর্ধগোলকের নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে, নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 3 পাই তার ব্যাসার্ধ স্কয়ার অর্থাৎ r1 স্কয়ার। এটা কিসের সঙ্গে সমান বলেছে, নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সমান। তাহলে নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি হয়, তাহলে 4 পাই, এখানে ব্যাসার্ধ কত r2, তাহলে r2 স্কয়ার, তাহলে এখানে পাই পাই আমাদের ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে যদি r1 স্কয়ার বাই r2 স্কয়ার নিয়ে আসি, তাহলে এই দিকে যদি 3টা নিয়ে আসি তাহলে হয়ে যাবে 4/3। তাহলে r1 বাই r2 যদি করি তার স্কয়ার ইকুয়াল টু 4/3 লিখলাম। তাহলে এবার r1 বাই r2 যদি করি তাহলে এটা কি হয়ে যাবে, এটা রুট ওভার, অর্থাৎ 4 এর রুট কত হবে 2 আর 3 এর কত হয়ে যাবে রুট ওভার 3। এটাকে তাহলে অনুপাতে যদি লিখি তাহলে r1:r2 কত হয়ে যাবে 2:√3। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যানসার। 4 নম্বর বলেছে যে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এটা s দ্বারা ডিনোট করা আছে এবং আয়তনটাকে ক্যাপিটাল V দ্বারা ডিনোট করা আছে। তাহলে s³/v² এর মান কত হবে তা লিখি। এখানে বলে দেওয়া আছে ব্র্যাকেটে পায়ের মান না বসিয়ে। আচ্ছা, এরকম যখন ডিনোট করা থাকে তখন কিন্তু অনেকে ভয় পেয়ে যায়, সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো দরকার নেই। তোমরা দেখো, লক্ষ্য করো, যদি গোলকের বক্রতলের ক্ষেত্রফল এখানে s দেওয়া আছে আর আয়তনটা বলে দেওয়া আছে v দিয়ে। আচ্ছা, ধরে নিলাম যে এই গোলকের হচ্ছে আমরা ব্যাসার্ধটা ধরে নিলাম r। তাহলে আমাদের বক্রতলের ক্ষেত্রফল কি আমরা তো জানি, তাহলে 4 পাই r স্কয়ার। আচ্ছা, তাহলে ভলিউমটাও অর্থাৎ আয়তনটাও আমরা জানি কি হয় 4/3 পাই r কিউব। এবার কিসের অনুপাত করতে বলেছে, s³/v²। তাহলে কি করব, এইদিকে কিউব করব আর এদিকে v² করব। তাহলে s³ করলে কি হবে, তাহলে 4 4 16, 4 16 64, এখানে হচ্ছে পাই কিউব r স্কয়ার, তার কিউব করলে কি হয় 3 2 6, পাওয়ার দুটো গুণ হয়ে যায়। আর এইদিকে v² করলে কি হবে, তাহলে 4 4 16 বাই 3 3 9, এখানে পাই স্কয়ার, তাহলে এটার পাওয়ার যদি করি তাহলে 3 2 6 হয়ে যাবে, তাহলে r⁶। তারপরে তাহলে আমাদের কি অ্যানসার চেয়েছে যে s³/v² কত, তাহলে 64 পাই কিউব r⁶ বাই কি হয়ে যাচ্ছে এখানে 16/9টা তাহলে উপরে চলে আসবে, এখানে পাই স্কয়ার আর হচ্ছে r⁶। আচ্ছা, তাহলে দেখো 4 16 64 হলো পাই স্কয়ার, তাহলে এখানে একটা পাই থাকবে আর r⁶ ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে কি হচ্ছে 4 × 9, তাহলে হচ্ছে কত 4 9 36 ইনটু এখানে একটা পাই থাকবে, তাহলে 36 পাই। এখানে বলেছে পায়ের মান না বসে, তাহলে আমাদের অ্যানসারটা কত হচ্ছে 36 পাই। 5 নাম্বার, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তা লিখি। এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় বারবার আসতে পারে। ব্যাসার্ধের দৈর্ঘ্য বৃদ্ধি করা হলে সেক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল এখানে বলা হয়েছে শতকরা কত বৃদ্ধি, তোমাদের হয়তো বলতে পারে আয়তন কত বৃদ্ধি কিংবা সমগ্রতলের ক্ষেত্রফল কত বৃদ্ধি। এগুলো যখন বলবে তোমরা এই টাইপের সব অঙ্কগুলোই বাড়িতে করবে। তো এখানে যেটা দেওয়া আছে সেটা আমি করে দিচ্ছি। এখানে তাহলে গোলকের ব্যাসার্ধ যদি ধরে নিই, যে ধরি গোলকের ব্যাসার্ধ r ছিল, এবার বলছে যে ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করা হলো। তাহলে 50% বৃদ্ধি করলে গোলকের ব্যাসার্ধ হবে কত, 50% বৃদ্ধি অর্থাৎ r প্লাস হবে, যেহেতু বৃদ্ধি বলেছে তাহলে r প্লাস r এর 50%, মানে 50/100। মানে এটা কাটলে কত হবে 2,
তাহলে এখানে যদি আমরা একবারে করি 2 এর 2 3, তাহলে 3r/2 এটা হচ্ছে। তার মানে 50% বৃদ্ধি করলে যে নতুন গোলকটা হবে তার ব্যাসার্ধ হবে এটা। আচ্ছা, এবার বলেছে যে তাহলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। আচ্ছা, যখন ব্যাসার্ধ r ছিল তাহলে এখানে ধরলাম যে প্রথম ক্ষেত্রে ব্যাসার্ধ যখন r, তখন ধরছি যে বক্রতলের ক্ষেত্রফল s দ্বারা ডিনোট করছি, তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি হয় 4πr²। তখন বক্রতলের ক্ষেত্রফল এটা হবে। এইবার দ্বিতীয় ক্ষেত্রে ব্যাসার্ধ যখন 3r/2, তখন ধরলাম যে বক্রতলের ক্ষেত্রফল s' দ্বারা আমরা চিহ্নিত করলাম। তাহলে s' সমান কি হবে, তাহলে 4πr²। r বলতে এখানে কত, 3r/2 তার স্কয়ার। আচ্ছা, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, তাহলে 4π 3 3 9 r²/2 2 4। আচ্ছা, এটা এরকম রাখলাম। তাহলে এবার বলেছে যে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়। আচ্ছা, তাহলে দেখে নিই বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়। উপরে মুছে দিচ্ছি। তাহলে নির্ণেয় শতকরা বৃদ্ধি, তাহলে কি হবে, তাহলে এখানে আমাকে তাহলে কি হবে অ্যানসারটা পাবো, তাহলে s' - s, তাহলে শতকরা যখন কত বৃদ্ধি পাচ্ছি তখন কিসের সাপেক্ষে করতে হয়, প্রথমটার সাপেক্ষে। তাহলে s এর সাপেক্ষে s' - s ইনটু 100। তাহলে s' এর মান কত, এইটা, তাহলে 4π9r²/4 মাইনাস s এর মানটা কত 4πr² বাই নিচে s এর মান 4πr² ইনটু 100। আচ্ছা, এইদিকে আমি মিশিয়ে দিচ্ছি, এটা মিশিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে দেখো এখান থেকে 4πr² কমন যাচ্ছে, তাহলে 4πr² যদি কমন যায় তাহলে এখানে কি হবে, 9/4 মাইনাস এখানে 1 থাকবে, এখানে 4πr² থাকলো ইনটু 100। তাহলে 4πr² কেটে গেল, তাহলে এখানে বিয়োগ করে কত হচ্ছে, 4 একে 4 মাইনাস 9 থেকে 4 বিয়োগ করলে তাহলে 5, তাহলে 5/4 ইনটু 100। তাহলে 4 দিয়ে কাটলে কত হয়, 4 25 100, 5 25 হচ্ছে 125। তাহলে আমাদের অ্যানসারটা হচ্ছে কত, 125%। অর্থাৎ যদি গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করা হয় তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে, শতকরা 125% বৃদ্ধি পাবে। তাহলে আজকে আমাদের গোলক অর্থাৎ স্ফিয়ারের সমস্ত অঙ্কগুলো হয়ে গেল। তোমরা এই অঙ্কগুলো খুব ভালো করে দেখবে, আর যারা আগের ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই আই বাটনে ভিডিওর লিঙ্কগুলি দেওয়া আছে, তোমরা ভালো করে দেখবে। তো কোথাও যদি এখানে বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, কিংবা টেলিগ্রাম লিংকে জয়েন করে নিও, সেখানে আমরা আপডেট দিয়ে দেবো। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের শেয়ার করতে একদমই ভুলবে না। আর এরকম আরো লেটেস্ট আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনে ক্লিক করে দেবে। তাহলে আজকে আমরা ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, জয় হিন্দ।